নমস্কার বন্ধুরা, চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন, আজকের এই এপিসোডে আমরা দেখতে পাবো যে মোহনা তার সীমা ছাড়িয়ে গেছে। মানে মোহনা আর সহ্য করতে পারছে না, সে সত্যিটা তার মাকে বলেই ফেলবে। এরকমই কিছু একটা দেখতে যাব আজকের পর্বতে। তো আজকের পর্বতে শুরুতেই আমরা দেখতে পাই যে গতকাল তো শুভ সবাইকে সত্যিটা বলে জিনিয়া যে সে শুরু থেকে যা যা করছিল সবটাই একটা নাটক ছিল, আর সবটা আমাদের ভরসা নিয়ে খেলা করেছে। প্রথমে তো তুলিকেও ও সরিয়ে ফেলেছে, কিন্তু ছোটকা আর রূপস এই তুলির ব্যাপারটাকে নিয়ে এতটা মাথা ঘামায় না। বলেছে তুলিকে নিয়ে আমরা কি করব, ও তো চলেই গেছে, আর ওকেই বা এখন কেন মনে করছি, ও তো সেরকম ভাবে আমাদের সাথে জুড়িয়েও ছিল না, তাই না? তখন শুভ বলে যে না, তোমরা কোথাও একটা ভুল করছো। আসলে সুমিত আর তুলির মধ্যে একটা সম্পর্ক ছিল, ওরা ভেবে নিয়েছিল যে ওরা ভবিষ্যতে একে অপরের কাছেই থাকবে, আর ওরা বিয়েটাও করতে চাইছিল, বাড়িতে ওরা জানাবে। কিন্তু এমন সময় তুলি হঠাৎ করে কোথায় চলে গেল আমরা কিন্তু কেউ জানি না। আর এখন যদি আমরা ভাবি তাহলে সবকিছুর পেছনে কিন্তু জিনিয়া রয়েছে। তুলির মিসিং হওয়ার শুরু থেকেই জিনিয়া সুমিতের বন্ধু হয়েছে, তারপর বন্ধু হওয়ার থেকে ওর ক্লোজ ফ্রেন্ড হয়েছে, আর এরপর এইভাবে এক এক করে ও প্রত্যেকটা ধাপ পেরিয়ে গেছে। এরপর এইদিকে আদ্রিত শুভকে নিয়ে চিন্তায় পড়ে যায়। শুভকে বলে, দেখো আমি চাইছি না যে এই সময়টাতে তুমি এতটা স্ট্রেস নাও, তুমি নিজের শরীরের প্রতি কিন্তু ধ্যান রাখবে। এরপর শুভ বলে যে তুমি চিন্তা করো না। এইদিকে ছোটকা আর মেজো কাকাই বলে যে তুই চিন্তা করছিস কেন, আমরা তো আছি শুভর ধ্যান রাখার জন্য। এরপর আকাশ বলে যে কেন, ওনার কি হয়েছে? তখন ঋদ্ধি বলে যে শুভ ইজ প্রেগনেন্ট, ও মা হতে চলেছে। এরপর আকাশ বলে যে কংগ্রাচুলেশন শুভলক্ষ্মী, আর আদ্রিক তোমাকেও। এরপর এদিকে শুভ বলে যে তুমি তোমার স্মৃতি ফেরার পর থেকেই আমাকে সাবধান করেছিলে, কিন্তু আমি তোমার উপর বিশ্বাস করতে চাইনি। আমি সত্যি বিশ্বাস করেছিলাম যে জিনিয়া হয়তো বদলে গেছে, কিন্তু ও তো বদলায়নি। আই এম সরি আদি। এরপর এটা নিয়ে আদ্রিত বলে যে তুমি কিন্তু নিজের উপর কোনো এইভাবে প্রেশার ফেলবে না, তোমার যত্ন নিও। এরপর এদিকে দেখা যায় আকাশ বাড়ি ফিরে আসে, আর মোহনাও কিছু ফুল নিয়ে সেই ফুলদানিটা সাজাতে লাগে। আকাশ এসে বলে যে একটা গুড নিউজ আছে, আর আকাশ তার মাকে শুভ প্রেগনেন্সির কথাটা বলে। ওরা দুজনে আবারও বাবা মা হতে চলেছে। এই কথাটা শুনে মোহনা যে ফুলদানিটা সাজাচ্ছিল সেটা তার হাত থেকে পড়ে যায়, এবং আকাশ তাড়াতাড়ি করে মোহনার কাছে আসে। মোহনাকে বলে যে কি হয়েছে, আর এটা কি করে বা পড়ে গেল, দেখি তোর হাতটা কাটেনি তো, তুই ঠিক আছিস তো, তোর শরীরটা ভালো আছে? তখন মোহনা কিছু না বলে সেখান থেকে চলে যায়। আকাশ মোহনার এই ব্যবহারটা দেখে সে দুশ্চিন্তায় পড়ে যায়। আকাশ তার মাকে বলে, তুমি বুঝতে পারছো তো মা, শুভলক্ষ্মীর প্রেগনেন্সির কথাটা শুনে ও এরকম ভাবে রিয়াক্ট করলো। এখন তো সত্যি আমার ওকে নিয়ে খুব ভয় হচ্ছে, আমার বোনের জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারছো? তখন তাড়াতাড়ি মোহনার মা মোহনার কাছে চলে যায়। তখন মোহনা দরজা বন্ধ করতে যায়। মোহনার মা বলে, আর নয় মোহনা, আমি তোকে একা থাকতে দেব না। তখন মোহনা বলে, প্লিজ মা, আমাকে একটু সময়ের জন্য একা থাকতে দাও। তখন মোহনাকে বলে যে না, তোকে আমি আর একা ছাড়ছি না। আর তুই কেন বুঝতে পারছিস না, আদি তো তোর ভালো বন্ধু, আর আমাদের বন্ধুর যদি ভালো কিছু হয় তাহলে তো আমরা খুশি হই, আমাদের আনন্দ করার উচিত। তা তোর কেন কষ্ট হচ্ছে বলতো মোহনা? তোর তো খুশি হওয়ার কথা, আর তুই যেটা ভাবছিস সেটা শুধুমাত্র কল্পনা। তোর আর আদ্রিতের সম্পর্ক হওয়ার নয়, ও তোর কেউ নয়, তোদের সম্পর্কটা শুরু হওয়ার নয়। তুই কেন বুঝতে পারছিস না? মোহনা বলে, আমাদের সম্পর্কটা মিথ্যে নয় মা, আমাদের সম্পর্কটা কেউ অস্বীকার করতে পারবে না, আমাদের সম্পর্কটা এখনো রয়েছে। মোহনাকে এইভাবে উত্তেজিত হতে দেখে মোহনার মা তাকে শান্ত করার চেষ্টা করে। মোহনাকে বলে যে তুই বুঝতে পারছিস না, আদ্রিতের সাথে তোর আর সম্পর্ক হওয়ার নয়। এরপর মোহনা বলে যে কেন হবে না মা, আমি ওর অন্তঃসত্ত্বা আমার গর্ভে ধারণ করছি, আমি ওর সন্তানের মা হতে চলেছি। এরপর এই কথাটা শুনে মোহনার মা তাকে জোরে জোরে থাপ্পড় দিতে লাগে, আর বলে যে তুই এটা কেন করলি হতভাগী? এখন তোর কি হবে? তুই বুঝতে পারছিস না তুই কি সর্বনাশ ডেকে এনেছিস নিজের? আমি কি বুঝতে পারবো না? আমি তো মা, কদিন ধরেই তোর শরীর খারাপ করছে, খেতে পাচ্ছিস না, গা গোলাচ্ছে, এইসবের মানেটা কি? আমি তো বুঝতে পেরেছি।
এরপর মোহনা বলে, আমার ভুল হয়ে গেছে মা, আমি কখন আদিকে এতটা ভালোবেসে ফেলেছি আমি বুঝতেই পারিনি। আয়ানের কাছে আসতে আসতে আমি ওর অনেকটাই কাছে এসে পড়েছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু এবার আমি কি করব মা, এবার আমি কি করব? অন্যদিকে রায়বাড়িতে স্বামীদের বিয়ের জন্য একেবারে ধুমধাম করে আয়োজন শুরু হয়ে গেছে। সবাই শাড়ি টাড়ি নিয়ে ব্যস্ত রয়েছে, আর এইদিকে স্বামীদকে নিয়েও তার ভাই বোনেরা একটু মজা করতে লাগে। এরপর পূরবী যখন রূপসকে কিছু বলে যে তোমাকে তো আমি খুঁজেই পাচ্ছি না, একটা কাজ যদি তোমার দ্বারা হয়, তখন রূপস বলে ওঠে, আমার কিসের দরকার তোমার, তুমি তো নিজেই সবকিছু একাই করে নিচ্ছ, ডিসিশনও একা নিয়ে নিচ্ছ। তখন পূরবী বলে, কেন, তোমার কি হয়েছে, তুমি কি খুশি নাও, আর তোমার কি স্ট্রেস লাগছে? তখন রূপস বলে, না আসলে সেরকম ব্যাপার নয়, আমার একটু মাথা ধরেছে বুঝলে তো, তাই একটু এরকম মুডটা অফ হয়ে গেছে, আর তুমি তো জানোই। এরপর রূপস বড় বৌদি বলে ডাকতে ডাকতে পূরবীর কাছ থেকে চলে যায়। এরপর এইদিকে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরাও চলে আসে। রূপস গিয়ে সেবন্তীকে বলে যে, আচ্ছা কাকে কাকে নেমন্তন্ন করতে হবে সেটা একটু ভালো করে বলে দাও, আর দাদামণি কিন্তু বলেছে যে কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, আমাদের বিজনেস থেকে শুরু করে সবাইকে। তখন সেবন্তী বলে, হ্যাঁ সে লিস্টটা তুমি করে রাখো। এরপর শুভ মনে মনে বলে, যাক বাবা, রূপস ব্যাপারটাকে সামলে নিয়েছে। আর এইদিকে ডোনাও কেশবকে নিয়ে খুব খুশি আছে, আর ডোনা তো ভেবে রেখেছে এবারও সপ্তাহে 2বারই অফিসে যাবে, আর বাকি সময়টা এই পরিবারকেই দেবে। এরপর রিদ্ধি শুভকে থ্যাংক ইউ বলে যে তুই ডোনাকে নতুন একটা জীবন দিয়েছিস, দেখ তো ও কত খুশি আছে কেশবের সাথে। তখন শুভ বলে, তুই এরকম ভাবে বলছিস, ছোটবেলা থেকে তোকে আমি ভাইফোঁটা দিচ্ছি, তুই আমাকে থ্যাংক ইউ বলছিস, আর কেশব এখন থেকে ওর ছোট মার কাছেই থাকুক। এরপর দেখা যায় যে শুভর ফোনে একটা নোটিফিকেশন আসে, আদ্রিত সাইকিয়াট্রিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। সে যার সংরক্ষণে মানে যার দেখাশোনায় আদি আগে ছিল, যার কাছে আদির চিকিৎসা চলছিল। আর এটা শুভ বলে যে আদি সাইকিয়াট্রিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে আর আমাকে জানালো না, কিন্তু এই নোটিফিকেশনটা আমার কাছে এলো কি করে? ও মনে পড়েছে, আদির এই সবকিছু তো আমি সামলিয়েছিলাম, তাই হয়তো এসেছে। কিন্তু আদি কি কোনোভাবে কোনো স্ট্রেসে আছে? ওর কি আবার কোনো সমস্যা হচ্ছে? আদিকে আমি এইভাবে স্ট্রেসে ফেলে দিয়েছিলাম, ওকে এরকম ভাবে সন্দেহ করতে শুরু করে দিয়েছি, ও হয়তো স্ট্রেসে চলে গেছে। এরপর শুভ সেই হসপিটালে চলে যায়। এরপর এদিকে আদ্রিত তার ডক্টরকে কিছু বলতে যাবে, কিন্তু স্পষ্টভাবে কিছু বলতে পারছিল না। এরপর আদি তার ডক্টরকে জানায় যে আচ্ছা এরকম কি হতে পারে যে আমি কিছু মনে করতে চাইছি, কিন্তু কেউ যদি সেটা আমাকে মনে করাতে চায় তখন সেটা আমার মনে পড়ছে না, কিন্তু আদৌ সেটা হয়েছে কিনা আমিও জানি না। তখন তার ডক্টর বলে, দেখুন আপনি কিন্তু পুরো সমস্যাটা ভালো করে বলছেন না, কিন্তু আপনি যদি হ্যাজিটেট ফিল করছেন তাহলে আপনি যদি না বলেন তাহলে কিন্তু আমি কাউকেই বলবো না। এরপর আদ্রিত বলে যে ডক্টর, আমার যখন পুরোভাবে মেমোরিজ চলে গিয়েছিল তখন আমি আর মোহনা একসাথেই ছিলাম, ওদের বাড়িতেই আমি থাকতাম, আর সেরকম ভাবে মোহনার সাথেও আমার ভালো বন্ধুত্ব হয়। কিন্তু মোহনা আমাকে বলেছে যে আমরা নাকি এক রাতে ওয়াইন খেয়েছিলাম, কিন্তু তারপর কি হয়েছে আমার সেটা কিছুই মনে নেই। এরপর ডক্টর আদ্রিতকে বলে যে দেখুন আদ্রিত, আপনি তখন ওই বাড়িতেই ছিলেন, আর তখন আপনার পুরোপুরি মেমোরি লস হয়ে গেছিল, আর মোহনার সাথে আপনি একটু ইমোশনাল ভাবে জড়িয়েও ছিলেন, তা এটা হওয়া তো স্বাভাবিকই। আর আপনি যদি এখনো পুরোটা না বলতে চাইছেন তাহলে আপনি বাড়ি যান, আপনি এতটা স্ট্রেস নেবেন না, আপনি না হয় পরে এসে আবার আমার সাথে দেখা করে নেবেন। এরপর আদিত বলে, আচ্ছা ঠিক আছে ডক্টর, থ্যাংক ইউ। এরপর এইদিকে শুভ সেই হসপিটালে চলে আসে, আর তখনই আদ্রিত শুভর মুখোমুখি হয়। আর এভাবেই আজকের পর্বটি শেষ হয়। ধন্যবাদ।